ইয়েমেনে হুথি বিরোধী মার্কিন অভিযানে নিহত ৩১, আহত শতাধিক। উপযুক্ত প্রতিশোধের হুমকি সশস্ত্র গোষ্ঠীটির। দাবানলের মধ্যে যুক্তরাষ্ট্রের একাধিক রাজ্যে টর্নেডোর হানা, অন্তত ৩৪ জনের প্রাণহানি, বিদ্যুৎ বিচ্ছিন্ন লাখ লাখ মানুষ। নর্থ মেসিডোনিয়ায় নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫১ জনের প্রাণহানি, দগ্ধ শতাধিক। ধারণা আতশবাজির সরঞ্জাম থেকে আগুনের সূত্রপাত। দর্শক, আমন্ত্রণ যমুনা আইডেস্কে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর নিয়ে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সবচেয়ে সরব গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি। গত ১.৫ বছর ধরেই ইসরায়েলের ওপর চাপ তৈরিতে লোহিত সাগর, এডেন উপসাগরে একের পর এক জাহাজে হামলা চালিয়েছে তারা। এমনকি সুদূর ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডেও চালিয়েছে হামলা। জোরদার পাল্টা হামলার পরও হুতিকে থামাতে পারেনি তেল আবিব। যৌথ অভিযান চালিয়েও প্রতিহত করতে পারেনি যুক্তরাজ্য। ২০ নভেম্বর ২০২৩ গ্যালাক্সি লিডার জাহাজ ছিনতাই করে ব্যাপক আলোচনার জন্ম দেয় ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি। গাজা ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে তারও কিছুদিন আগে থেকেই লোহিত সাগর, এডেন উপসাগরে একের পর এক বাণিজ্যিক জাহাজে হামলা চালাতে শুরু করে গোষ্ঠীটি। মার্কিন কংগ্রেসের তথ্যমতে ২০২৩ সালের নভেম্বর থেকে পরের বছরের অক্টোবর পর্যন্ত লোহিত সাগরেই ১৯০টি হামলা চালিয়েছে হুতি। এসব অভিযানে ব্যবহার করা হয় ক্ষেপণাস্ত্র, মিসাইল, বোট ও ড্রোন। এ পর্যন্ত ২টি জাহাজ ডুবেছে হুতির হামলায়, প্রাণ গেছে ৪ ক্রুর। গুরুত্বপূর্ণ এই রুটে বছরে গড়ে ২৫,০০০ নৌযান যাতায়াত করলেও হুতিদের তৎপরতায় এখন তা নেমেছে ১০,০০০-এ। গোষ্ঠীটি শুধু যে জাহাজেই হামলা চালিয়েছে তা নয়, ২০০০ কিলোমিটারের বেশি দূরে অবস্থিত ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করেও ছুড়েছে মিসাইল, ড্রোন। দেশটিতে ৪ শতাধিক হামলা চালিয়েছে হুতি। ইয়েমেনের সশস্ত্র যোদ্ধাদের প্রতিহতে কম চেষ্টা করেনি ইসরায়েল ও পশ্চিমারা। জোট বেঁধে গোষ্ঠীটির একের পর এক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গত জুলাইয়ের পর ইয়েমেনের রাজধানীসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকবার বিমান হামলা চালিয়েছে তেল আবিব। হামাস হিজবুল্লাহকে দুর্বল করতে পারলেও হুতির সক্ষমতা কমাতে ব্যর্থ হয়েছে শত্রুরা। নিজেদের অবস্থান থেকেও বিন্দুমাত্র সরেনি গোষ্ঠীটি। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর হামলা থামায় হুতি, তবে ইসরায়েল উপত্যকায় ত্রাণ প্রবেশ বন্ধ করায় পুনরায় অভিযান শুরুর হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি, যার জেরে ইয়েমেনে বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও অনেক বিশ্লেষকই মনে করছেন রাজধানী সানা সহ দেশটির বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণকারী হুতিকে দুর্বল করা সম্ভব নয়, বরং ইয়েমেন অভিযানের জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় হামলার ঝুঁকি বাড়ল। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। হুতিদের হুঁশিয়ারির জবাবে ইয়েমেনে অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। শনিবার সন্ধ্যায় সিরিজ বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী সানা। ভয়াবহ বিমান হামলায় প্রাণ গেছে কমপক্ষে ৩১ জনের, আহত আরও ২৪ জন। হামলার পাশাপাশি ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে নরক বৃষ্টির হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের হামলার উপযুক্ত প্রতিশোধের হুমকি দিয়েছে হুতি। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে উড়াল দেয় একের পর এক ফাইটার জেট। লক্ষ্য ইয়েমেনের সানা। মিসাইল আঘাত হানে রাজধানীর বিভিন্ন স্থানে। উত্তরাঞ্চলীয় প্রদেশ সাদায়ও হয়েছে হামলা। হুতিদের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত সৌদি সীমান্তবর্তী অঞ্চলটি। যুক্তরাষ্ট্র হুতিদের আস্তানা টার্গেট করে হামলার দাবি করলেও ক্ষয়ক্ষতি ও প্রাণহানির শিকার বেসামরিকরা। ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর এটাই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অভিযান। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে হুতিদের সন্ত্রাসী আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, সশস্ত্র গোষ্ঠীর হামলা ঠেকাতে এবং সাগরপথের নিরাপত্তা ও স্বাধীনতার জন্য এই অভিযান। ইয়েমেনে হামলা চালিয়ে পার পাবে না ওয়াশিংটন, দেয়া হবে উপযুক্ত জবাব, এমন হুঁশিয়ারি দিয়েছে হুতি। গাজায় ত্রাণ প্রবেশে বাধাসহ ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গত সপ্তাহেই লোহিত ও আরব সাগরে আবারও ইসরায়েল ও মিত্রদের জাহাজ লক্ষ্য করে হামলার হুঁশিয়ারি দেয় হুতিরা। গুরুত্বপূর্ণ এই সাগরপথে
সবশেষ গত ডিসেম্বরে হামলা চালায় হুতিরা। তখনও মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হয়নি ট্রাম্পের। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। যুদ্ধবিরতির মধ্যে গাজায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। নিহত কমপক্ষে 12 ফিলিস্তিনি। উপত্যকার বেইত লাহিয়ায় 2টি বিমান হামলায় প্রাণ গেছে 9 জনের। নিহতদের বেশিরভাগই ত্রাণকর্মী। এই হামলায় আরও প্রাণ হারিয়েছেন 3 ফিলিস্তিনি সাংবাদিক। প্রাণ গেছে এক ফিলিস্তিনি শিশুরও। তারা ড্রোন ব্যবহার করে একটি ডকুমেন্টারি বানাচ্ছিলেন। ইসরায়েলি সেনাদের দাবি তাদের জন্য হুমকি তৈরি হওয়ায় এই হামলা চালানো হয়। আর একটি গ্রামে চালানো হামলায় প্রাণ হারায় 2 জন। প্রশাসন জানায়, জানুয়ারিতে যুদ্ধবিরতি কার্যকরের পরও 150 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। ফিলিস্তিনিদের সমর্থনে আবারও লন্ডনের রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। শনিবার গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে তারা। স্থায়ী যুদ্ধবিরতি এবং হামলা বন্ধের দাবিতে লন্ডনের কেন্দ্রে জড়ো হয় তারা। ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের জোরালো দাবি জানায় বিক্ষোভকারীরা। প্রতিবাদী স্লোগান, ব্যানার, ফেস্টুন ও ফিলিস্তিনের পতাকা হাতে চলে মিছিল। অনেকেই পরিধান করেন ফিলিস্তিনের ঐতিহ্যবাহী কেফায়া। ড্রাম বাজিয়ে ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখরিত হয় লন্ডনের রাজপথ। কাছাকাছি এলাকায় হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের মুক্তির দাবিতেও হয় বিক্ষোভ। ইসরায়েলি পতাকা ও হামাস বিরোধী পোস্টার দেখা যায় তাদের হাতে। যুক্তরাষ্ট্রের যে কোনো হুমকির বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। শনিবার এক অনুষ্ঠানে দেয়া ভাষণে দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার হোসেন সালামি বলেন, অতীত ভুলের পুনরাবৃত্তি করছে শত্রুরা। যে কোনো হুমকি দৃঢ়ভাবে মোকাবেলা করব। আমাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে সবচেয়ে শক্তিশালী উপায়ে তার জবাব দেব। শত্রুরা অতীতের ভুলের পুনরাবৃত্তি করছে। তারা লেবানন, গাজা, ইরাক, ইয়েমেন ও আফগানিস্তান থেকে শিক্ষা নিচ্ছে না, যা তাদের পরাজয়ের দিকে ধাবিত করছে। যেন শাখের করাত। দাবানল থেকে কোনো রকমে বাঁচলেও প্রাণ কাটছে টর্নেডো। নজিরবিহীন প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল। এখন পর্যন্ত 34 জনের প্রাণহানি রেকর্ড করা হয়েছে। ঝোড়ো বাতাস আর শুষ্ক আবহাওয়ায় বাড়ছে আগুনের তীব্রতা। ছাই হয়ে গেছে 1,70,000 একর বিস্তীর্ণ বনভূমি। বিধ্বস্ত বিস্তীর্ণ এলাকা। টর্নেডোর আঘাতে উপড়ে পড়েছে গাছপালা, ভেঙে চুরমার বাড়িঘর। এক রাতে দুর্যোগে বিপর্যস্ত আরকানসাস, লুইজিয়ানা, মিসিসিপি, অ্যালাবামা, টেনেসি সহ বেশ কয়েকটি মার্কিন রাজ্য। নজিরবিহীন ঝড়ের দাপটে ধসে গেছে ঘরবাড়ির ছাদ, উড়ে গেছে বহু বৈদ্যুতিক খুঁটি। অন্ধকারে লাখ লাখ বাসিন্দা। দুদিনে সমুদ্র থেকে আছড়ে পড়া 26টিরও বেশি টর্নেডো লিপিবদ্ধ করেছে আবহাওয়া বিভাগ। এখন পর্যন্ত সতর্কতার আওতায় যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের কমপক্ষে 8,30,00,000 মানুষ। Got a total loss on our canopy. টর্নেডোয় বাড়ি ও গুদামঘরের ছাদ উড়ে গেছে। যানবাহন ও বৈদ্যুতিক যন্ত্রপাতিও ব্যাপক ক্ষতিগ্রস্ত। রেফ্রিজারেটরে যত খাবার ছিল সব নষ্ট হয়ে গেছে। The roof to our storage building. চারপাশের অবস্থা খুবই খারাপ। রাস্তার উপর ট্রেইলার পার্কে মরে পড়ে আছে মানুষজন। নিজেদের অবস্থাই শোচনীয়, অন্যদের সাহায্য করার উপায় নেই। এদিকে টর্নেডোর কারণে বেড়েছে বাতাসের গতিবেগ। ঝড়ো আবহাওয়া ও শুষ্ক বাতাসের প্রভাবে দ্রুত ছড়াচ্ছে টেক্সাস, ওকলাহোমা সহ আশপাশের এলাকার দাবানল। এরই মধ্যে পুড়ে ছাই বিস্তীর্ণ এলাকা। টর্নেডোর কারণে আগেই সতর্ক ছিলাম আমরা। সময় মতো সরিয়ে নেওয়া হয় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের। বিশাল এলাকা পুড়ে ছাই। দাবানলের প্রভাব আরো কিছুদিন থাকতে পারে। শুধু ওকলাহোমায় 130টি জায়গায় সক্রিয় দাবানল। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত 3 শতাধিক ঘরবাড়ি। দ্রুত সরানো হচ্ছে বাসিন্দাদের। কর্তৃপক্ষ জানিয়েছে, টর্নেডোর ফলে সৃষ্ট ঝড়ের গতি বাড়লে আরও জটিল হতে পারে দাবানল পরিস্থিতি। সীমানা ছাড়িয়ে যা প্রতিবেশী দেশ কানাডায় ছড়ানোর আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না পরিবেশবিদরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। এবার ভয়েস অফ আমেরিকার কার্যক্রম সীমিত করার নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। এই আদেশে আরও 6 কেন্দ্রীয় সংস্থার কার্যক্রমও সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্পের
সিদ্ধান্তের জেরে অনুদান কমেছে ভয়েস অফ আমেরিকার। গণমাধ্যমটির দাবি, প্রেসিডেন্টের বাজেট কমানো নির্দেশে বিপর্যয়ের মুখে তাদের কার্যক্রম। এরই মধ্যে ১৩০০ কর্মীকে ছুটিতে পাঠানো হয়েছে। মূলত ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার তত্ত্বাবধানে পরিচালিত হয় ভয়েস অফ আমেরিকা। অনুদান বন্ধ হওয়ায় এই সংস্থার অধীনে থাকা রেডিও ফ্রি ইউরোপ ও রেডিও ফ্রি এশিয়ার কার্যক্রম বন্ধ হওয়ার শঙ্কায় রয়েছে। নর্থ মেসিডোনিয়ায় একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। প্রাণ গেছে কমপক্ষে ৫১ জনের। রোববার ভোরে লাগে আগুন। বলকান অঞ্চলের দেশটির কোকানি শহরের দ্য পালস ক্লাবে হওয়া অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছে আরও শতাধিক। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সময় ক্লাবটিতে এডেন নামের একটি ব্যান্ড পারফর্ম করছিল। প্রায় ১৫০০ মানুষ কনসার্টে উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা আতিশবাজির সরঞ্জাম থেকে আগুন লাগে, তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এরই মধ্যে এক বিবৃতিতে শোক জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী। ইউক্রেনের দখল থেকে কুর্স্ক পুনরুদ্ধার এখনো সময়ের ব্যাপার। মস্কোর দাবি, ইউক্রেনীয় সেনাদের চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে, যদিও এ তথ্য অস্বীকার করেছে কিয়েভ। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, শান্তি আলোচনায় বাগড়া দিতে রাশিয়ার নতুন কৌশল এটি। ইউক্রেনীয় সেনাদের বাঁচিয়ে রাখতে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার কুরস্ক অঞ্চল পুনরুদ্ধারে সর্বাত্মক হামলা চালিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সপ্তাহব্যাপী তুমুল আক্রমণে কুরস্কের ৩০টিরও বেশি অঞ্চল পুনরুদ্ধার করা হয়েছে। ইউক্রেনীয় সেনাদের কোণঠাসা করতে সম্মুখ সমরের পাশাপাশি আকাশপথেও চলছে হামলা। মস্কোর দাবি, কুরস্কে চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে কিয়েভের সেনাদের। বড়জোর ১০০ বর্গ কিলোমিটার দখল নিতে পারলেই পুরো কুরস্কের নিয়ন্ত্রণ নেবে রাশিয়া। রক্তপাত না চাইলে অস্ত্র ফেলে ইউক্রেন বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন পুতিন। তা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। জেলেনস্কি প্রশাসনই সর্বপ্রথম কুরস্কের নাগরিকদের জীবন হুমকির মুখে ঠেলে দিয়েছে। যদি কুরস্কে থাকা সকল ইউক্রেনীয় সেনা তাদের অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করে, তবেই তারা প্রাণে বাঁচতে পারবে, আর এটাই একমাত্র পথ। এদিকে ঘিরে ফেলা ইউক্রেনীয় সেনাদের প্রাণে না মারার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে ট্রাম্প বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়ে প্রাণহানি যেন বেশি না হয়, সেজন্য পুতিনের প্রতি আহ্বান জানান তিনি। যদিও কুরস্কে ইউক্রেনের সেনাদের এমন পরাজয় সম্পূর্ণ অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, রুশ সেনাদের সাথে বিভিন্ন ফ্রন্ট লাইনে সমান তালে লড়াই চালিয়ে যাচ্ছে তার সেনারা। সকল ইউনিট যা করা প্রয়োজন সেই কাজটি করছে। কুরস্কে থাকা আমাদের সেনাদের ধন্যবাদ জানাতে চাই, কারণ তাদের কারণেই বিপুল সংখ্যক রুশ সেনারা পিছু হটতে বাধ্য হয়েছে। ইউক্রেনীয় সেনাদের চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বিশ্লেষকরা বলছেন, শান্তি আলোচনার দর কষাকষিতে কুরস্ককে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন জেলেনস্কি। যদিও ৩ বছর ধরে চলা যুদ্ধে ক্ষতির পাল্লা ভারী ইউক্রেনের দিকেই। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল সার্বিয়া। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে রাজধানী বেলগ্রেদের সড়কে নেমেছে লাখের বেশি মানুষ। শনিবার পতাকা মশাল হাতে প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা। এ সময় দীর্ঘ এক যুগের শাসনামলে প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিচের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন। প্রতিবাদে অংশ নেন শিক্ষার্থী, কৃষক, শ্রমিক থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় নিরাপত্তা বাহিনী ও সরকারপন্থী সমর্থকদের সাথে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনাও ঘটে। প্রতিবাদের জেরে এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গেল বছর থেকেই দুর্নীতির অভিযোগে সরকার বিরোধী আন্দোলনে হচ্ছে দেশটিতে। কোনো কোনো মানুষের জীবনের কিছু ঘটনা যেন নাটকের চেয়েও নাটকীয়। তেমনই একজন পেরুর জেলে মাক্সিমো নাপা ছোট্ট এক ডিঙি নিয়ে দীর্ঘ ৯৫ দিন প্রশান্ত মহাসাগরে ভেসেছিলেন তিনি। তেলাপোকা থেকে শুরু করে কচ্ছপ কি খাননি বেঁচে থাকার জন্য। এরপরও পরিবারের কাছে ফেরার আশায় করে গেছেন বেঁচে থাকার সংগ্রাম। অবশেষে গল্পের মতোই ফিরেছেন প্রিয়জনের কাছে। উত্তাল সমুদ্রে ছোট্ট নৌকায় পথ হারানো নাবিকের ভেসে চলা
শেষ হয়ে গেছে খাবারের মজুদ, অথই পানির মাঝে থাকলেও তা পান করা যাচ্ছে না। যে কোনো সময় হতে পারে সামুদ্রিক প্রাণীর আক্রমণ। শুনে মনে হচ্ছে কোনো দুঃস্বপ্ন নাকি সিনেমা। অস্কারজয়ী হলিউড মুভি লাইফ অফ পাইয়ে আমরা দেখেছি এমন দৃশ্য, তবে তা তো ছিল নিছক অভিনয়। এবার বাস্তব জীবনের পাইয়ের সন্ধান মিলল পেরুতে। টানা ৯৫ দিন ছোট্ট এক নৌকায় প্রশান্ত মহাসাগরে ভেসেছিলেন ম্যাক্সিমো নাপা। পেশায় যিনি একজন জেলে, একা একা উত্তাল সমুদ্রে কিভাবে কাটিয়ে দিলেন এতদিন, সে গল্প যেন হার মানায় কোনো সিনেমাকেও। গেল বছর ৭ ডিসেম্বর পেরুর এক বন্দর থেকে তার ছোট্ট নৌকা নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন নাপা। হঠাৎ বিকল হয়ে পড়ে নৌকার ইঞ্জিন, বন্ধ হয়ে যায় ফেরার পথ। সাথে ছিল সীমিত রসদ, দিনে দিনে শেষ হয়ে যায় তাও। এক পর্যায়ে বাধ্য হন তেলাপোকা, পাখি, এমনকি কচ্ছপ খেতে। কোনো খাবার পাচ্ছিলাম না ৯৫টা দিন ধরে। তেলাপোকার পাখি খেয়ে থাকতে হয়েছে। সবশেষে একটি কচ্ছপও খেয়েছি। আমি মরতে চাইনি আমার মায়ের জন্য। মা এখনো বেঁচে আছেন। সমুদ্র স্রোতে ভেসে দীর্ঘ ৯৫ দিন পর ইকুয়েডরের জলসীমায় প্রবেশ করেন নাপা। সৌভাগ্যবশত একটি মাছ ধরার জাহাজে নজরে পড়লে উদ্ধার করা হয় তাকে। দীর্ঘদিন পর পরিবারের কাছে ফেরা, মায়ের কোলে ফেরা। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। নোটবুক হাতে বানর গুনছেন বৌদ্ধ সন্ন্যাসীরা। কৃষিকাজ ফেলে বন্দুক নিয়ে পশু পাখি তাড়াতে ব্যস্ত কৃষক। শ্রীলঙ্কায় হুলস্থুল কাণ্ড বাঁধিয়েছে বানর, ময়ূর, কাঠবিড়ালির মতো বন্যপ্রাণীর দল। তাদের আক্রমণে রীতিমতো নাজেহাল বাসিন্দারা। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার শস্য। নিয়মিত হামলা চলছে ফলের কাছে। লোকালয়ে সব প্রাণীদের উৎপাতে দিশেহারা দেশটির সরকারও। সমাধানের খোঁজে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। শুরু হয়েছে বন্য প্রাণী গণনার কাজ। পরনে গেরুয়া কাপড়, হাতে নোটবুক, বেশ ধৈর্য নিয়ে মন্দির প্রাঙ্গণের বানর গুনে চলেছেন এই বৌদ্ধ সন্ন্যাসীরা। তাদের সাথে যোগ দিয়েছে ছোট শিশুদের দল। এমন দৃশ্য শ্রীলঙ্কার ডাম্বুল্লা শহরের। দেশটিতে শনিবার থেকে শুরু হয়েছে বন্যপ্রাণী গণনার কাজ। দেশজুড়ে এ কাজে যুক্ত করা হয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে। এমনই একজন ৭২ বছর বয়সী কৃষক গণসেন। মাত্র ৫ মিনিটে ৪৫টি বানর, ৬টি বড় প্রজাতির কাঠবিড়ালি ও ৯টি ময়ূর গুনেছেন তিনি। হাতে বন্দুক নিয়ে ঘন্টার পর ঘন্টা পাহারা দেন তার আম, নারকেল ও কলাবাগান। কিন্তু কেন? ১০ বছর আগেও বানরের এত উৎপাত ছিল না। বেড়েছে ময়ূরের সংখ্যাও। প্রতিনিয়তই ফসল নষ্ট করছে বন্য শূকর। এই পরিস্থিতিতে চাষাবাদের কোনো মানেই হয় না। এক্সপোর্টস ডেভেলপমেন্ট বোর্ডের তথ্য মতে বিশ্বে নারকেল রপ্তানিতে চতুর্থ দেশ শ্রীলঙ্কা। প্রতি বছর কাজুসহ বিভিন্ন বাদাম রপ্তানি করে দেশটি। তবে বন্যপ্রাণীর আক্রমণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে এসব অর্থকারী ফসল। এটা এক ভয়ানক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিস্তীর্ণ ফসলের মাঠ পড়ে আছে অবহেলায়, কারণ কৃষিকাজের আশাই ছেড়ে দিয়েছে মানুষ। আমরা সমাধানে কাজ করছি। বানর, ময়ূর ও বড় বড় কাঠবিড়ালির মতো প্রাণীদের সংখ্যা গণনা শেষ হলে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। তবে বন্যপ্রাণী হত্যা কিংবা নির্যাতন না করে শান্তিপূর্ণ কোনো সমাধান চান বৌদ্ধ ভিক্ষুরা। আমরা জীব হত্যার বিরুদ্ধে। বিদেশে পশু পাখি পাচার করাও সমর্থন করি না। তবে বিকল্প উপায় আছে। মানুষের বসবাস নেই এমন কোনো দ্বীপে রেখে আসা হোক তাদের। গেল মাসে বানরের উৎপাতে বিভ্রাট দেখা দেয় দেশটির গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক লাইনে, যার জেরে টানা ৩ দিন অন্ধকারে ডুবেছিল সারা দেশ। এ ঘটনার পরই টনক নড়ে প্রশাসনের। লোকালয়ে বন্যপ্রাণী নিয়ন্ত্রণে শুরু হয় তোড়জোড়। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। নদীর স্বচ্ছ নীল পানি পরিণত হলো সবুজ বর্ণে। সেন্ট প্যাট্রিকস ডে উপলক্ষে সবুজ রং ছড়ানো হলো যুক্তরাষ্ট্রের শিকাগোর একটি নদীতে। গেল ৬০ বছরেরও বেশি সময় ধরে শিকাগোতে উদযাপিত হচ্ছে এই রীতি। সেন্ট প্যাট্রিকস ডে উপলক্ষে ছোট ছোট নৌকা নিয়ে কয়েক গ্যালন সবুজ রং ছেটানো হয় নদীতে। এই দৃশ্য দেখতে ভিড় করে হাজারো দর্শনার্থী। রং ছেটানোর পর ধীরে ধীরে নদীর পানি পরিণত হয় ঘন সবুজ বর্ণে। মূলত এই রীতির মধ্য দিয়ে সেন্ট প্যাট্রিকস ডের উৎসবের সূচনা। ১৯৬২ সালে প্রথম শুরু হয় এই অদ্ভুত নিয়মের। প্রতি বছর এই দিনটি উদযাপনে নদীর ৪ ভাগের ১ ভাগ জুড়ে ছেটানো হয় প্রায় ৪০ পাউন্ড ভেষজ রং।
এক রাতেই জাম্বিয়ার মানচিত্র থেকে হারিয়ে গেল আস্ত একটা নদী। ভাবতে অবাক লাগলেও বাস্তবে হয়েছে ঘটনা। দেশটির বাণিজ্যিক নগরী কিথওয়ায় কপার খনির বাঁধ ভেঙে কাফুয়ে নদীতে ছড়িয়ে পড়ে বিষাক্ত বর্জ্য। নিমিষেই শুকিয়ে যায় নদীর পানি। অ্যাসিডের প্রভাবে মৃত্যু হয় লাখ লাখ জলজ প্রাণীর। পরিবেশবিদরা বলছেন, ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের মুখে নদী তীরবর্তী মানুষ ও বন্য প্রাণী। কে বলবে এটি জাম্বিয়ার বাণিজ্যিক নগরী কিতোয়ার অন্যতম প্রধান ও বড় নদী কাফুয়ে? এক রাতেই উধাও গভীরে নদীর পানি, কিন্তু কিভাবে? গেল 18 ফেব্রুয়ারি চীনা মালিকানাধীন একটি কপার খনির ড্যাম ধসে পড়ে। এতে থাকা প্রায় 50 মিলিয়ন লিটার অ্যাসিডযুক্ত বিষাক্ত বর্জ্য ও ভারী ধাতু মিশে যায় খনির পাশ দিয়ে বয়ে যাওয়া কাফুয়ে নদীতে। কিছু বুঝে ওঠার আগেই সর্বনাশ হয়ে গেছে। 30 মিনিটের মাঝে পুরো ড্যাম ধসে বিষাক্ত অ্যাসিড নদীর পানির সাথে মিশে যায়। এটা ছিল একটা দুঃস্বপ্নের মতো। এ ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত কাফুয়ে নদী তীরবর্তী বাসিন্দারা। কৃষিকাজ, মাছ ধরার সাথে জড়িত কৃষকরা এখন শুধু হাহুতাশ করছেন। দূষণের ফলে ভেসে উঠেছে হাজার হাজার মৃত মাছ, নষ্ট হয়ে গেছে ভুট্টা এবং চীনা বাদামের ক্ষেত। এটা পরিবেশগত বিপর্যয়। খনির বিষাক্ত অ্যাসিড নদীর পানির সাথে মিশে যাওয়ায় তীরবর্তী হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। বিষাক্ত বর্জ্য মাটির সাথে মেশায় নষ্ট হয়েছে কৃষকের ফসল, মারা গেছে জেলেদের লাখ টাকার মাছ। শুধু তারাই না, বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর জীবনও সংকটাপন্ন। ড্যাম ধসের পর আমার পুকুরে চুনের মতো বর্জ্য প্রবাহিত হতে দেখেছি। সব মাছ মরে ভেসে উঠেছে। আমি কেবল অসহায়ভাবে দাঁড়িয়ে ভাবছিলাম, আমার বিনিয়োগের এত টাকার এখন কি হবে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের পর মেরামত করা হয়েছে ড্যামের ক্ষতিগ্রস্ত অংশ। কাফুয়ে নদী থেকে ধরা মাছ বাসিন্দাদের না খাওয়ার পরামর্শ দিয়েছে জাম্বিয়ার মৎস্য এবং প্রাণী সম্পদ বিভাগ। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। দর্শক, এখনকার মতো এখানেই শেষ করছি যমুনা ডেস্ক। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।